1 বছর পর্যন্ত আমাকে এইভাবে বেতন বন্ধ রাখার কোনো প্রভিশন নেই, কোথায়ও নেই। তারপরেও 1 বছর ধরে মানবতার জীবন যাপন করতেছি। আমাদের এই বুটিয়াকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় দীর্ঘ প্রায় 35 বছর যাবৎ বুটিয়াকোনার মাটিতে দাঁড়িয়ে আছে। তো এই বিদ্যালয়ে আমরা জনাব গোলাম মোহাম্মদ সাহেবকে এখানে নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু নিয়োগ দেওয়ার পর থেকে উনি বিভিন্ন সময়ে ওনার ব্যক্তি স্বার্থটাই বেশি বড় করে দেখেছেন। উনি বিভিন্ন সময় জমির ব্যবসা করেছেন, উনি বিভিন্ন সময়ে ইউনিয়ন পরিষদে নির্বাচন করেছেন, জাতীয় সংসদ নির্বাচন করেছেন। এই নির্বাচন করার পরে উনি এলাকার জনমত অর্জন করতে না পেরে এলাকার মানুষ তাকে ভোট না দেওয়ার কারণে উনি ঈর্ষান্বিত হয়ে ক্ষোভে উনি এই প্রতিষ্ঠানের এই প্রতিষ্ঠানের অভিভাবক এবং এলাকাবাসীর উপর উনি কূপটি ছেড়েছেন। যার ফলশ্রুতিতে উনি এই প্রতিষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রতিষ্ঠানটি প্রায় 35 বছর যাবত এই প্রতিষ্ঠানটি দাঁড়িয়ে আছে, কিন্তু এই প্রতিষ্ঠানে নেই কোনো উন্নতি। এই প্রতিষ্ঠানে আপনার জুনিয়র পর্যন্ত মঞ্জুরি আছে, কিন্তু শিক্ষক আছে মাত্র 5 জন। 5 জন শিক্ষক দিয়ে একটি স্কুল চলে না। এই বছরের পর বছর উনি শূন্যপদ রেখেছেন। এনটিআরসিতে কোনো চাহিদা দিতে অনীহা প্রকাশ করেছেন, চাহিদা দেননি। ক্ষুদ্র ক্ষুদ্র যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে নিয়োগগুলো আছে, এই নিয়োগগুলোও উনি দেননি, কিন্তু উনি অনেক টাকা নিয়েছেন এলাকার লোকদের কাছ থেকে। নিয়োগ দেওয়ার কথা বলে প্রায় শতাধিক লোকের কাছ থেকে উনি অনেক টাকা নিয়েছেন। ভুক্তভোগীরা এখানে উপস্থিত আছে, আপনারা তাদের কাছ থেকে সাক্ষাৎকার নেবেন। তো উনি প্রায় শেষ প্রান্তে আমরা তার এই দুর্নীতির সে নিমজ্জিত হওয়ার পর আমরা শেষ প্রান্তে গত বছর জুলাইয়ে আমরা জানতে পেরে আমরা এলাকাবাসী উদ্যোগে আমরা ইউনো অফিসারের কাছে আমরা লিখিত অভিযোগ পেশ করি। পেশ করার পরে ইউনো মহোদয় 3 সদস্য বিশিষ্ট কর্মকর্তা নিয়োগ করে, 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে উনি তদন্ত পরিচালনা করেন। আমরা তদন্তের সাক্ষী দিই, অফিসিয়ালি ডকুমেন্টস ওনারা তথ্য সংগ্রহ করেন। সংগ্রহ করার পর 13টি অভিযোগ প্রমাণসহ সত্যতা মিলেছে, এবং এই অভিযোগের ভিত্তিতে ইউনো মহোদয় তার স্থায়ীভাবে বহিষ্কারের জন্য মাউসিতে অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে উনি সুপারিশ করেছেন। সে গত বছর জুলাই থেকে অদ্যাবধি পর্যন্ত সে এই স্কুল থেকে বিতাড়িত, স্কুলে সে আসে না। কিন্তু আমরা জানতে পারছি সে বিভিন্ন সময়ে অফিসের মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে এবং প্রতিষ্ঠানের কিছু শিক্ষকের জোরসাজশে সে বিভিন্ন সময়ে বেতন মঞ্জুরি করার জন্য ইএফটিতে নাম অন্তর্ভুক্ত করার জন্য বিভিন্ন চেষ্টা তদবির করে আসছে, এবং এলাকার নেতাকর্মীদের দিয়ে তিনি অনেক চেষ্টা তদবির করে আসছেন। কিন্তু আমরা গ্রামবাসীর উদ্যোগে আমরা একত্রিত হয়ে আমরা এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা অফিসিয়ালভাবে যে সিদ্ধান্ত নিয়েছে গভর্নমেন্ট, আমরা সেই সিদ্ধান্তের উপর আমরা অপেক্ষায় আছি। আর যদি উনি জোরপূর্বক বা অন্য কোনো পথ অবলম্বন করে, তাহলে আমরাও হুঁশিয়ারি করে দিতে চাই, আমরাও প্রস্তুত আছি তার বিরুদ্ধে। আজকে আমরা গ্রামবাসীর উদ্যোগে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যে গোপন সূত্রে জানতে পারলাম যে উনি শিক্ষা অফিসের মাধ্যমে মাধ্যমিক শিক্ষা 2 কর্মকর্তা কমল রায় এবং সাদাত হোসেন, ওই 2 কর্মকর্তার সরাসরি যুগসাজশে উনি ইএফটিতে নাম অন্তর্ভুক্ত করার জন্য বর্তমান ভারপ্রাপ্ত প্রধানকে চাপ প্রয়োগ করছেন। এটা জানতে পারে আমরা গ্রামবাসী একত্রিত হয়ে আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই, এবং আমরা এটা মেনে নিব না, কোনোভাবেই মেনে নিব না। জিএমের যে অপতৎপরতা আমাদের এখানে চলতেছে, সে এইভাবে যদি অপতৎপরতার কার্যক্রম পরিচালনা করে, আমরা তার তীব্র প্রতিবাদ আগেও জানাই আসছি, এখনও জানাই আসবো। কিন্তু সে যদি আইনি পথে চলতে চায় এবং আইনের যে এই ফাঁক ফোকরগুলা উনি বের করতে চাইতেছে, ওইগুলোর মধ্যে যদি সে বের হইতে পারে, তাহলে এটা ভিন্ন কথা। কিন্তু এইভাবে যদি সে জোর করে জবরদস্তি করে, আমরা এলাকাবাসী সবসময় এটার প্রতিবাদ করে আসবো। আমরা যারা এখানে একত্রিত হয়েছি, একজন প্রধান শিক্ষকের অভিযোগপ্রাপ্ত, উনি যাতে আমাদের সাথে ভালো ব্যবহার করার পরে যদি স্কুলে আসতে পারে, ওনার অফিসিয়াল কাজ মেনটেন করে যদি আসতে পারে, আমরা ওনাকে স্বাগত জানাবো। আর যদি উনি আমাদের গ্রামের উপরে বা আমাদের এলাকার উপরে জবরদস্তি করে কোনো নেতার মাধ্যমে আসে, আমরা এটা প্রতিহত করব।
একজন ভুক্তভোগী শিক্ষক, কারণ আমি আজ পর্যন্ত এমপিভুক্ত হতে পারিনি, কারণ এই স্কুলে নবায়ন নাই। আর বিভিন্ন কারণের জন্য আমি অনেকবার চেষ্টা করেছি যে নিজে আবেদন করে দেখলাম যে নবায়নের জন্য হচ্ছে না। যে নবায়নের জন্য আমি স্যারের কাছে বললে স্যারে বলছে যে নবায়নের জন্য তো টাকা পয়সার দরকার, তো কিছু টাকা পয়সা আমি লেনদেন করি। আসলে আমাকে আশাটাই বাঁচিয়ে রেখেছে। সব কিছু এখন বুঝতে পেরেছি যে সব কিছুই মিথ্যা, মৃত্যুটাই সত্য। আশা আমাকে এতদিন বাঁচিয়ে রেখেছে। আশা এমন একটা জিনিস যা কোনো দিন স্পর্শ করা যায় না, কিন্তু আমাকে বেঁচে থাকার অনুপ্রেরণা জুগিয়েছে। তা আমি আশা করব এই যে আমাদের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে জালিয়াতি, উনি যাতে এই বিদ্যালয়ে সঠিক সুন্দরভাবে যদি আসতে পারে, আমি আমার চাকরি চাই। যে অভিযোগ এনেছেন তার তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে রিপোর্টগুলো আমি বিশ্লেষণ করছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। প্রতিষ্ঠানটিতে কর্মরত শিক্ষকের সংখ্যা 7 জন। নীতিমালা অনুযায়ী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের জন্য 12 জন শিক্ষকের পদ রয়েছে। এটা সঠিক না, কারণ পদ ছিল 9টা, 7 জন আছে। তখন 8 জন ছিল, একজন পরে রিটায়ার করছে, মূলত শূন্য ছিল 1 জন। প্রতিটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে এমপিভুক্ত প্রতি 3 বছর পর পর প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি নবায়ন করতে হয়। 12 সালের এই স্বীকৃতি মেয়াদ শেষ হইলে আমি 13 সালের প্রথমেই বোর্ডে আবেদন করি, কিন্তু ইতিমধ্যে এলাকার এক ব্যক্তি ওই বিদ্যালয় কমিটি সংক্রান্ত বিষয় নিয়ে হাইকোর্টে রিট করেন, যার প্রেক্ষিতে এই আর স্বীকৃতি নবায়ন করা সম্ভব হয় নাই। কারণ ওই 16 সালে গিয়ে এই মামলা ওই বাদীকে ম্যানেজ করে করতে হয়েছে। 16 সালে যেহেতু এই মামলা শেষ হয়েছে, তারপরে অ্যাডহক কমিটি হয়েছে। অ্যাডহক কমিটি এবং আবেদন করি, এই রেকর্ড আমার কাছে আছে, আমি দেখিয়েছি। এই আবেদনের প্রেক্ষিতে কার্যক্রম চলা অবস্থায় জমি সংক্রান্ত সমস্যা থাকায় বোর্ড তখন স্বীকৃতি নবায়ন মুহূর্তে ঢাকার বোর্ড থেকে ময়মনসিংহ বোর্ড চলে আসে, ওইখানে কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ময়মনসিংহ বোর্ডে আবার আবেদন করি, এই আবেদনের প্রেক্ষিতে পর্যায়ক্রমে একাদশ শ্রেণীর স্বীকৃতি পাই, পাঠদান অনুমতি পাই। কারণ যোগদানকৃত সহকারী শিক্ষক জনাব সালমা সুলতানা অদ্যাবধি এমপিভুক্ত হতে পারেননি। এমপিভুক্তির বিষয়টা মন্ত্রণালয়ে সারা দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করে, যখন করে যে শর্তগুলো আমাদের ম্যাক্সিমাম পূরণ ছিল, কিন্তু স্বীকৃতি নবায়নটা ছিল না। এটার কারণ ছিল মামলা ছিল, এটার মামলার দায় দ্বারা আমি এটা ক্লিয়ার যে পর্যন্ত না হয়েছে ততক্ষণ পর্যন্ত করা সম্ভব হয়নি। বিগত 19/23 ম্যানেজিং কমিটির অসহযোগিতার কারণ বলা হয়েছে। এটা বিধিমালাতে 2009 সালের বিধিতে পরিষ্কারভাবে উল্লেখ আছে যে প্রধান শিক্ষক সভাপতি নির্বাচনের মিটিং ডাকবে এবং স্ব প্রতিষ্ঠানে মিটিংটা হবে, কিন্তু ওই সময় আওয়ামী লীগের প্রভাব কাটিয়ে প্রিসাইডিং অফিসার, যিনি প্রিসাইডিং অফিসার হওয়ার যোগ্যতাও রাখেননি, অথচ উনি প্রিসাইডিং অফিসার হয়েছেন। বিধিমালা অনুযায়ী উনি প্রিসাইডিং অফিসার হইতে পারেন নাই এবং প্রভাব কাটিয়ে তার অফিসেই মিটিং ডেকেছে, যেটা বিধি পরিপন্থী। সুতরাং এই কারণেই কমিটি গঠন করা যায়নি। এনটিআরসি কর্তৃক সুপারিশকৃত 2 জন শিক্ষক, একজন 20 মাস পরে, এটা 20 মাস পরে হয়েছে। এটাই যে 16 সালে সে নিয়োগ পাইছে, 16 সালে মামলা নিষ্পত্তি করছি, নিষ্পত্তি করার পরে কমিটি আসছে, প্রজ্ঞাপন ছিল যে পূর্ণাঙ্গ কমিটি ছাড়া কোনো এমপিও হবে না। পরবর্তীতে যখন এই প্রজ্ঞাপন আসলো যে জেলা শিক্ষা অফিসারের কাউন্টার সাইন অ্যাডহক কমিটিতে থাকলে তাহলে হবে, যখন এই প্রজ্ঞাপন দেয় তাৎক্ষণিক আমরা রেজুলেশন করে দিয়েছি এবং জেলা শিক্ষা অফিসারের কাউন্টার সাইন নিয়ে তার বেতন দিচ্ছে। আর অন্যজন সে যেহেতু এখানে সমস্যা, অন্য জায়গায় চাকরি পাইছে, চলে গেছে, সেটাই স্বাভাবিক, চলে যাবে। 5 নং
অভিযোগের যে তদন্ত রিপোর্ট, ক্লাসরুমের ভিতরে ওয়াশরুম, প্রধান শিক্ষক সকল শিক্ষকের, এটা আমি যখন নির্মাণ করি তখন কেউ তো বলে নাই যে এটা এখানে করা যাবে না। তাহলে এটা এককভাবে করি কী করে? সবাই সম্মিলিতভাবেই করেছি কাজ। তো আমি এখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, এই 20,000 টাকা স্কুল থেকে খরচ করছি। এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বর্তমান যিনি, উনি সরাসরি এটা সম্পৃক্ত ছিল। আর মোটরের সুইচ, এটি তো এই যে চাবি থাকে তাদের কাছে, আয়ার কাছে চাবি থাকে, তা আমার কাছে তো আর চাবি থাকে না। শিক্ষকরা এটা পরিচালনা এই যে দেখেন এটা নাজমা আক্তারের এবং সুলাইমানের বেতন এটি নিয়ম মাফিকভাবেই করা হয়েছে, এটা নিয়মের বাহিরে না। না জানে অনুপস্থিত থাকলে সেটা তো বেতন কাটতেই পারে যে কোনো প্রতিষ্ঠানে। আইসিটির প্রশিক্ষণে সুলাইমানের পরিবর্তে সুলতানা পারভিনকে দিচ্ছে। এটা স্কুলের প্রয়োজনে প্রতিষ্ঠান প্রধান কাকে কখন পাঠাবে সেটাই তো বিধি। কিন্তু এটা তদন্ত রিপোর্টে নীতিশুদ্ধ নয়, এই কথাটা উনি বলতে পারেন। কোথায় সে নীতিটা এটা সে পেয়েছেন উনি তদন্ত কর্মকর্তা আমার জানা নেই। 12 দিন অনুপস্থিত ছিলাম, এটা পরীক্ষার সময় ছিলাম কিন্তু খাতায় সাইন করি না, এটা তো আমি বলেছি। এটার তো আর কোনো সত্য মিথ্যার কোনো বিষয় না। বারান্দার টিন নিয়ে আমরা ওই পরীক্ষা চলাকালীন সময় বাউন্ডারি ছিল না, বাউন্ডারির কাজে ব্যবহার করছি। ভুয়া নিয়োগপত্র, এটা ঠিক, একটা ভুয়া নিয়োগপত্র দেয় এক শ্রেণীর প্রভাবশালী আওয়ামী লীগের কতিপয় ব্যক্তি এবং আরও কয়েকজন সম্পৃক্ত হয়ে একটা ভুয়া নিয়োগপত্র তৈরি করে। এই নিয়োগপত্র দিয়ে চেয়ারম্যানের অফিসে তারা বসছে এবং হিংস্রভাবে ভয় ভীতি, আমি জানি না যে এরকম অবস্থা হবে, আমাকে একা পেয়ে তারা এমনভাবে চাপ ক্রিয়েট করছে যে এটার জন্য তার নিয়োগপত্রের কারণে 12,70,000 টাকা তার নষ্ট হয়েছে। তো এটা আমাকে দিতে হবে, এই চাপ ক্রিয়েট করে। এই তদন্ত কমিটি তারা এখানে প্রাথমিক একটা সত্যতা পাইছে এরকম একটা কথা লিখেছেন, কিন্তু প্রাথমিক সত্যতা পাইলে পত্রিকার মূলে তারা তদন্ত করছেন। পত্রিকাটায় উল্লেখ আছে গৌরীপুর পৌর মডেল স্কুলে আরও কয়েকজন ইন্টারভিউ ছিল। আমি তাদেরকে বলেছিলাম যে ওই স্কুলে যে ইন্টারভিউটা হয়েছে এটার সত্যতাটা কি, এখানে প্রতিষ্ঠানের শিক্ষকরা আছে তারা কতটুকু জানে, এবং ওরা যে ইন্টারভিউ দিছে তার আমি যে তাদেরকে ইন্টারভিউ কার্ড অর্থাৎ প্রবেশপত্র দিয়েছি তাদের কাছে আছে কি না, এইগুলা তদন্ত তারা করছে কি না, করিয়া এটা প্রাথমিক সত্যতা পাইছে কি না, এটা আমার কথা ছিল। আমি একটু বোঝান ভুয়া নিয়োগপত্র এখানে তদন্তে 10 নম্বরে আছে। ভুয়া নিয়োগপত্র দিয়ে জাকির হোসেন যুবকের কাছ থেকে 12,70,000 টাকা নিয়েছি। এটা সম্পূর্ণ ওই ভুয়া নিয়োগপত্রটা ভুয়া এবং সাজিয়ে তারা আমার উপরে ভুয়া একটা মিথ্যা অভিযোগ আনছে। ওই জাকির হোসেন বা তার পিতা ওরা যদি কখনো সত্য কথা বললে কখনো বলতে পারবে না যে আমার হাতে কোনো টাকা দিছে বা আমার সামনে কাউকে টাকা দিছে। এই নজির ওরা কোথায়ও দেখাইতে পারবে না বা বলতে পারবে না। এবং এই 12,70,000 টাকা কখন কোথায় কার কাছে দিছে এটা আমার বিন্দুমাত্র জানা নেই। নাজমা ও সুলাইমান হাসান স্বাক্ষর জাল করেছেন, তবে উভয় পক্ষের বক্তব্য বিষয়টি অস্পষ্টতা দেখা যায় এবং এ কারণে কোনো আর্থিক অনিয়ম হয়নি। তদন্ত রিপোর্টেই বলেছেন যে অনিয়ম হয়নি। এখানে প্রতিবাদ লিপি প্রকাশিত হয়নি এবং 12 নম্বরে বলছে উপবৃত্তি নবম শ্রেণীর ছাত্রীদের জন্য প্রধান শিক্ষক তা অস্বীকার করলেও আদায়কারী সুলতানা পারভিন করেছেন। তাহলে কী করছে, এটার রিপোর্টে বলছে এক্ষেত্রে একক সিদ্ধান্তে মেধাবৃত্তির টাকা বন্ধের বিষয়টি সুস্পষ্টভাবে প্রমাণিত হয়নি।
12 নম্বর, 11 নম্বরে বলছে অনিয়ম হয়নি, 12 নম্বরে বলছে প্রমাণিত হয়নি, বিদ্যালয়ের ক্লাসরুমের প্রধান শিক্ষকের অনুগত একজন সিনিয়র শিক্ষক আইবের নিকাশ হাতে। যেহেতু কমিটি ছিল না, তখন এই 1 বছর আমরা ওই সিনিয়র শিক্ষকের হাতে টাকা জমা রাখছে এবং তিনি ব্যয় করছে, আমরা করছি, সে ব্যয় নির্বাহ করছি। এটা স্বভাবতই, যেহেতু কমিটি ছিল না তার জন্য এটা করতে হয়েছে। এখানে তো কোনো ওই প্রমাণ মিলছে বা 13 নম্বরে কোনো প্রমাণিত হয়েছে, দোষ সাব্যস্ত হয়েছে এরকম লেখা নেই। 12 নম্বরে প্রমাণিত হয়নি লেখা, অনিয়ম হয়নি 11 নম্বরে লেখা। এরপরে এই 9 নম্বরে লেখছে চালের টিনগুলো সন্দেহজনক, এটা তো প্রমাণ হয়নি, পিছনে হাজিরা খাতায় সই করেননি, এটা তো কোনো প্রমাণের বিষয় না। আর একটা ল্যাপটপ এটা প্রদানের, এটা তো চলাফেরা সবসময় সাথেই থাকে। তো অফিস চলাকালীন অফিসে কাজ হবে, বাহিরে আসলে বাহিরে কাজ হবে। এই অভিযোগগুলা তদন্তের রিপোর্টের তথ্য বিশ্লেষণ আলোচনা করে এখানে আমি উপস্থান করলাম, যেগুলার আমার ডিড ডকুমেন্ট সব কিছুই আমার কাছে আছে। আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনিত হয়েছে এগুলো সত্য নয়, এগুলো আমি প্রমাণ করার মতো আমার কাছে সমস্ত কাগজপত্র আছে। এখানে উপজেলা নির্বাহী অফিসার সরাসরি যে বহিষ্কারের জন্য সুপারিশ করেছেন, এটাও আইনের সাথে সঙ্গতি নয়। তারপরে তদন্ত রিপোর্টের সারসংক্ষেপ যেগুলো দিছে, এইগুলাও তাদের রিপোর্টের যে 13টা রিপোর্ট অভিযুক্ত করা হয়েছে, প্রমাণ পাইছে বলছে, এই রিপোর্টগুলো আমি এখানে আলোচনা করলাম। এগুলোর মধ্যে কোনো দোষ এই প্রমাণ হয়েছে এরকম কোনো উল্লেখ নাই, এবং প্রমাণিত হয়নিও অনেক জায়গায় লেখা আছে এবং সন্দেহজনক অনেক জায়গায় লেখা আছে। সুতরাং আমার কাছে সমস্ত তথ্য উপাত্ত আমার কাছে সংরক্ষিত আছে, অক্ষরে টু দ্য পয়েন্ট। এখানে তদন্ত কমিটির 3 জন কখন কী করেছেন, কেন করেছেন, উপজেলা নির্বাহী অফিসার কেন করেছেন, মাধ্যমিক শিক্ষা অফিসাররা কেন করছেন, এগুলা আমার কাছে তথ্য উপাত্ত সবগুলোই আমার সংগ্রহ আছে। ইএফটি এটা রাষ্ট্রীয়ভাবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ আছে যে এইগুলা ইএফটি করতে হবে। এখন মাধ্যমিক বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যে করেন নাই, এইটা শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাপার। আমি প্রয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ে যাইতে হবে, কেন আমার মাধ্যমিক শিক্ষা অফিসারের উদ্যোগ নেন নাই যে আমার ইএফটি করে দেওয়ার জন্য। ওটা ওনার দায়িত্ব, উনি এটা করতে পারতেন। 1 বছর পর্যন্ত আমাকে এইভাবে বেতন বন্ধ রাখার কোনো প্রভিশন নেই, কোথায়ও নাই। তারপরেও 1 বছর জন্য মানবতার জীবন ধারণ করতেছি। আপনাদের এই ভুল, অসত্য, কুচক্রি মহলের যে উদ্দেশ্য পরিণত হয়ে আমার ভাবমূর্তি, প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা এই চক্রান্ত করেছে। আপনারা সঠিকটা জানুন, সঠিকটা বুঝুন, বুঝে আপনাদের মতামত সত্যের পক্ষে, সুন্দরের পক্ষে আপনাদের মতামত দিন। ধন্যবাদ। আমি মাধ্যমিক শিক্ষা অফিসার এবং একাডেমিক সুপারভাইজার জিএম সাহেবের ইএফটি করার বিষয়ে আমরা কোনো উদ্যোগ নেই নাই। এলাকার ইএফটি সার্ভারও বন্ধ, এখন ইএফটি চালু নেই। ইএফটির কাছে অনেক আগে হয়ে গেছে। ওনার ইএফটি বিদ্যালয় থেকে যে সিদ্ধান্ত যেভাবে আসছে আমরা জাস্ট ওইভাবে ফরওয়ার্ড করছি। ইএফটির বিষয়ে জিএম সাহেবের ব্যাপারে ব্যক্তিগতভাবে আলাদা করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে উনি প্রতিষ্ঠানে যান কি যান না এই বিষয়ে আপনার বক্তব্য কি? এলাকাবাসী বলছে উনি প্রতিষ্ঠানে যান না। হ্যাঁ, তাহলে উনি কিসের জন্য যান না? উনি তো অভিযুক্ত হিসাবে এবং অফিসিয়ালি একটা ইনকোয়ারি কমিটির মাধ্যমে সাসপেনশন, এই কারণে উনি যান না, আমি যতটুকু জানি। ও, আপনি কি শুধু যতটুকু জানেন? হ্যাঁ। মানে আপনার হাতে কি এরকম কোনো কাগজপত্র আছে উনি বহিষ্কার? বহিষ্কারের পেপারস আমার কাছে নাই, তবে পেপারসের আমরা ইউনূস স্যারের সাথে কথা বলে ওই যে এসএসসি পরীক্ষা, বিগত পরীক্ষার সময় যেটা আলোচনা হয়েছে উনি সাসপেনশন, এই কারণে থাকতে পারবে না। তো উনি যেহেতু বেতন পাচ্ছেন না, আচ্ছা। ওনার যেহেতু ইএফটি হয় নাই, উনি স্কুলে যাচ্ছে কি যাচ্ছেন না এটা তো আর প্রশ্নই আসে না, তার তদারকি করে স্কুলে নেওয়ার।
বা স্কুলে নেওয়ার অর্থই হলো যে তার ইএফটি চালু করে দিতে হবে, সাসপেনশন। যে সিদ্ধান্তটা এটা চেঞ্জ না হলে করা যাবে না।